গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে তোমাদের একটা নিউ একটা জিনিস নিয়ে এসছি, যেটা একটু ব্যাকগ্রাউন্ডে দেখে নাও। আমি জিওগ্রাফিতে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সেটা 2021 সালে ফ্রম জানুয়ারি টু মে পর্যন্ত যা যা জিওগ্রাফি রিলেটেড কারেন্ট ইস্যু হয়েছে 2021 সালে, সেটা হচ্ছে আমি আজকে আলোচনা করব। তাহলে বুঝতে পারছো এটা একটু অফ টপিক, বা আমরা কোনো একটু সাবজেক্ট থেকে একটু বাইরে বেরিয়ে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো পরীক্ষায় দিই না কেন, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমি জিওগ্রাফি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ক্লাসটা নিচ্ছি, যেখানে একদম রিসেন্ট যে ইস্যুগুলো হচ্ছে আমাদের সারা দেশে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল কোনো নিউজ সেগুলো আজকে আমরা তুলে ধরবো। ওকে, চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখো, আমি যেটা এখানে দিয়েছি সেটা হচ্ছে অরুণাচল হারবার্স আ ভ্যানাডিয়াম সোর্স। এটা একটা কিন্তু মিনারেল, হচ্ছে একটা রিসোর্স, ঠিক আছে? এটা একটা মেটাল, ভ্যানাডিয়াম হচ্ছে সোর্স। এটা দেখো পাশে দেখতে পাচ্ছ ভ্যানাডিয়ামটা কীরকম দেখতে, আমি একটা জাস্ট রেফারেন্স আমি ইমেজ দিয়েছি। তাহলে বিষয়টা কি আমি একটু দেখি, কারণ এই যে বলছে অরুণাচল প্রদেশ হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট একটা সোর্স রয়েছে ভ্যানাডিয়ামে। তো ভ্যানাডিয়ামটা কি একটু দেখে নিই। দেখো, এই মেইনলি এই এক্সপ্লোরেশনটা হয়েছিল কিন্তু বাই দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে হচ্ছে বাই দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থ্রু দিয়ে এক্সপ্লোরেশনটা হয়। এবার ঘটনাটা কি দেখো, আমি আগে ভ্যানাডিয়ামটা দেখি জিনিসটা কি। মানে মেইনলি এখানে বলা হয়েছে যেখানে একটা ভ্যানাডিয়াম ডিপোজিট পাওয়া গেছে অরুণাচল প্রদেশে। এই ভ্যানাডিয়ামটা হচ্ছে, এটা একটা বেসিক্যালি হচ্ছে ফিলাইট রক। ফিলাইট হচ্ছে একটা মেটামরফিক রক। ঠিক আছে? এই মেটামরফিক রকে হচ্ছে এই ভ্যানাডিয়ামটা পাওয়া যায়। এটা একটা হচ্ছে মেটামরফিক রক, ঠিক আছে? এবার ফিলাইটটা কোথা থেকে এসছে? ফিলাইটে মেটামরফিক, তাহলে পেরেন্ট রকটা কে ছিল? এই ফিলাইটে পেরেন্ট রক ছিল একটা সেডিমেন্টারি রক, মাডস্টোন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেডিমেন্টারি রক ছিল, যেখান থেকে হচ্ছে মেটামরফোজড হয়ে ফিলাইট হয়েছে, এবং ফিলাইটের মধ্যে এই ভ্যানাডিয়াম হচ্ছে মেটালটা পাওয়া যায়। ভ্যানাডিয়ামটা হচ্ছে আসলে কি দেখি, একটা ভ্যানাডিয়াম হার্ড অ্যান্ড সিলভার গ্রে, ঠিক আছে, অ্যান্ড মেলেবল ট্রানজিশনাল মেটাল। এটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, কারণ এটা একটা হাই ভ্যালু মেটাল বিকজ ইট ইউজড ইন স্ট্রেংথেনিং দ্য স্টিল অ্যান্ড টাইটেনিয়াম। বেশিরভাগ হচ্ছে আয়রন স্টিলে কিন্তু খুব ইউজ করা হয় এই হচ্ছে ভ্যানাডিয়ামটা স্ট্রেংথেনিং এর জন্য, স্টিলটা, ঠিক আছে? এছাড়া কিন্তু এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসেবেও কিন্তু ভ্যানাডিয়াম কাজ করা হয়ে থাকে, মানে ভ্যানাডিয়াম অ্যালয়টা ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো মেইনলি দেখো আমাদের এই এক্সপ্লোরেশনটা হলো বাই দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা, যেখানে বলা হচ্ছে পুরো হোল ইন্ডিয়াতে অরুণাচল প্রদেশে শুধুমাত্র ভ্যানাডিয়ামটা খুব বেশি পরিমাণে কিন্তু ডিপোজিট রয়েছে। এটা একটা স্টাডি রিপোর্টে দেখা গেল। মেনলি দেখো আমাদের এই ইন্ডিয়া কিন্তু ভ্যানাডিয়ামের কিন্তু ভালোই হচ্ছে একটা কনজিউমার, কিন্তু সেদিক থেকে কিন্তু মানে প্রাইমারি খুব একটা কিন্তু প্রডিউসার নয়, ঠিক আছে? এর উপর অনেক গবেষণা চলছে। এবার একটু আমি যদি সারা বিশ্বের সাপেক্ষে দেখি, তাহলে এই অরুণাচল প্রদেশে তো আমাদের ইন্ডিয়ার মধ্যে বলা যাচ্ছে যে একটা স্লিপিং হচ্ছে রিসোর্স হিসাবে রয়েছে। এছাড়া কিন্তু এটা মেনলি কিন্তু দেখতে পাওয়া যায় চায়না, তারপরে হচ্ছে রাশিয়া এবং সাউথ আফ্রিকা, এইসব হচ্ছে কান্ট্রিতে দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা বিশ্বের বিচারে দেখি, ঠিক আছে? তাহলে এটা একটা রিসেন্ট হচ্ছে আমাদের 2021 সালের মধ্যে আমাদের জিওগ্রাফি রিলেটেড হচ্ছে একটা নিউজ এসেছিল, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। ওকে, আর কি দেখো নতুন কি এসছে আমি একটু দেখি। এরপরে দেখো আরেকটা আমি যেটা বেছেছি জিওগ্রাফি রিলেটেড, সেটা হচ্ছে এই যে ইনকোয়েস্ট টু গো ফর এরিয়াল ম্যাপিং অফ ওশেন ফ্লোর। এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটা একটু দেখে নি কি। এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিসেস। এর মেইন কাজটা কি? কাজটা হলো টু প্ল্যানিং আ ব্যাথিমেট্রিক স্টাডি। এই ব্যাথিমেট্রিক স্টাডিটা কি? এটা মেইনলি কিন্তু দ্য স্টাডি অফ দ্য ডেপথ অফ দ্য ওশেন ফ্লোর, মানে আন্ডার দ্য ওয়াটার, দ্য স্টাডি অফ দ্য আন্ডার দ্য ওয়াটার ডেপথ অফ দ্য ওশেন ফ্লোর, ঠিক আছে? মানে মেইনলি কিন্তু সমুদ্রের জলতলের নিচের যা ওশেন ফ্লোরের ডেপথ, সেটাকে হচ্ছে কিন্তু
স্টাডি করা হয়, ঠিক আছে। এবার এইটা একটা দেখো, এই যে ইনকোয়েস্ট যেটা সেটা একটু প্ল্যান করা হলো, ইমপ্লিমেন্ট করা হচ্ছে টু দ্য বাই দ্য হেল্প অফ দ্য ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার অ্যান্ড ফর দ্য এরিয়াল ম্যাপিং। এরিয়াল ম্যাপিংটা কি? এরিয়াল ম্যাপিং হচ্ছে ঠিক হচ্ছে যখন কিনা হচ্ছে এয়ারে, যখন কিনা হচ্ছে কোনো ক্যামেরা দিয়ে যখন কিনা ফটো হচ্ছে পিক আপ করতে করতে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে এরিয়াল ম্যাপিং এর মধ্যে। যখন এরিয়াল মানে কোন শব্দটা? এয়ার, এরিয়াল হচ্ছে এয়ার থেকে এসছে, মানে অ্যাটমসফিয়ার। কোথায় করছে? আন্দামান নিকোবর আইল্যান্ডে ফটোগুলো ক্লিক হলো, লাক্ষাদ্বীপ, টু গেট আ বেটার পিকচার অফ দ্য ওশেন ফ্লো, ঠিক আছে। এবার দেখো এই এনআরএসসি তো হচ্ছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, সেটা কিন্তু আন্ডার দ্য মিনিস্ট্রি অফ দ্য আর্থ সায়েন্সের ভেতর পড়ে। এটা একটা আলাদা ইনফরমেশন আমরা পেলাম। এই এনআরএসসিটা কিন্তু মোটামুটি একটা হাই রেজলিউশন টোপোগ্রাফিক এয়ারবোর্ন লেসার ট্রেনিং ম্যাপিং ইউজ করা হয় ফর এন্টায়ার দ্য কোস্টাল এরিয়াস অফ দ্য কান্ট্রি। সারা দেশে কোস্টাল এরিয়ারে হচ্ছে কিন্তু তার মানে একেবারে সমুদ্র জলতলের হচ্ছে কতটা ডেপথ সেটা স্টাডি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন রকমের ইনফরমেশনসগুলো সেগুলো কিন্তু স্টাডি করা হয়। মেইনলি দেখো এটা কিন্তু এই এনআরএসসির দ্বারা এই জিনিসটা কিন্তু করা হচ্ছে, মানে যেটা এই প্রজেক্টটা যেটা চলছে সেটা কিন্তু মেইনলি কোস্ট অফ দ্য অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাতে ফর ইনস্টলিং দ্য টাইড গজেস ফর দ্য বেটার মনিটরিং অফ দ্য সি অ্যান্ড more accurate prediction of the impending disasters like cyclones। দেখো মেইনলি দেখো জিনিসটা আমি আগেই বললাম, একটা এয়ারবোর্ন হচ্ছে কিন্তু ইনস্টলেশন করা হচ্ছে যাতে কিনা ইনফরমেশনগুলো পাওয়া যায়, যেখানে মেইনলি কোস্টাল এরিয়াস ইন্ডিয়াতে সেখানে হচ্ছে কেন সাইক্লোন হচ্ছে তার যে পিকচার্সগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু স্টাডি করা হচ্ছে, ওকে। এবং এখানে বলা যাচ্ছে দে আর দ্য 36 অলরেডি ইনস্টলড হয়েছে এই টাইড গজেসগুলো ইন দ্য বে অফ বেঙ্গল। এটা একটা আলাদা ইনফরমেশন আমরা পেলাম, একটা নিউজ থেকে আমরা অনেকগুলো তার ডিটেলস কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে গেলাম, ওকে। তো এটা হচ্ছে 2021 সালে এটা এসেছিল একটা নিউজে, সেখান থেকে তোমাদের এটা জিওগ্রাফি রিলেটেড বলে, ডিজাস্টার রিলেটেড, সাইক্লোন রিলেটেড বলে তোমাদের সামনে তুলে ধরলাম, ওকে। তাহলে এবার আরেকটা কি দেখি, এরপর আসছে সাদিয়া আর্থকোয়েক। এটাও একটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি কারেন্ট ইস্যুটা দেখি। Scientists have found that the first geological evidence of an earthquake at Hembasti village on the border of the Assam and Arunachal Pradesh। বুঝতে পারছো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন পেলে। মেইনলি ডকুমেন্টেড হয়েছিল হিস্টোরিয়ান্স বাই দ্য সাদিয়া আর্থকোয়েক দিয়ে। জিনিসটা কি? সায়েন্টিস্ট ফ্রম ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয় জিওলজি, Himalayan Geology Research Institute under the Department of Science and Technology, Government of India through দিয়ে প্রজেক্টটা চলে, যেখানে মেইনলি বলা হচ্ছে সাদিয়া আর্থকোয়েক is recorded to have the caused massive destruction in the region and almost destroyed the town in 1697 CE common era। তো মেইনলি দেখো এই স্টাডিটা কেন করা হলো? হ্যাজার্ড ম্যাপিং এর জন্য। কোনো ইস্টার্ন, যে আমরা জানি যে ইস্টার্ন হিমালয়া বা হিমালয়ের পুরো রেঞ্জেসগুলোটা কিন্তু মেইনলি আর্থকোয়েক প্রোন রিজিয়ন, কারণ হিমালয় একটা ইয়ং ফোল্ড মাউন্টেন এবং সে এখনও ইনক্রিজ করছে তার হাইট, যার ফলে ওখানে কিন্তু প্রায়শই কিন্তু আর্থকোয়েকগুলো হয়ে থাকে, ঠিক আছে। এবং হিমালয় যখন আমরা পড়েছিলাম প্লেট টেকটনিকের সময়, যে দুটো প্লেট হচ্ছে কিন্তু যখন কিনা কনভার্জেন্ট হচ্ছে, তাই তো, দুটো প্লেট কনভার্জেন্ট হচ্ছে বলে মাঝখানে হচ্ছে কিন্তু টেথিসে গিয়ে মাউন্টেন সৃষ্টি হয়েছিল, ফোল্ড মাউন্টেন, যেটা অ্যাজ আ হিমালয় প্রেজেন্ট আমরা জেনে থাকি, ঠিক আছে। তো এই যে হ্যাজার্ড ম্যাপিং লোকেট করার জন্য কিন্তু এই ব্যবস্থাপনা সাদিয়া আর্থকোয়েকের উপর রিসার্চের উপর মানে আলোচনা চলছে, রিসার্চ চলছে, ওকে। তো এটা একটা নিউজ এসেছিল, সেখানে আমি তুলে ধরলাম, যেটা কিনা একদম কারেন্ট ইস্যুতে, এটা তোমাদের কাছে, ওকে। এরপর দেখো আর কি কি রয়েছে। দেখো আরেকটা যে টপিকটা আমি দিয়েছি সেটা হচ্ছে সোলার রোটেশন। আর্থস রোটেশন আমরা শুনেছি, সোলার রোটেশনটা কি এটা একটু ছোট্ট করে জেনে নিই। এটাও এসেছিল একদম কারেন্ট নিউজে, সেটা একটু বলছি। কোডাইকানাল সোলার অবজারভেটরি digitized data proves that the sun rotation over the century। এবার দেখো এটা রিসার্চটা কারা করেছিল? এই রিসার্চটা হয়েছিল একজন, একটা পিএইচডি স্কলার, যেটা ফ্রম দ্য আরিয়াভাট্টা রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস। এছাড়া হচ্ছে কিছু অটোনমাস ইনস্টিটিউট ছিল, যা আমার ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু দিয়ে। মেইনলি কিন্তু এখানে ফোকাস করা হলো, দেখো এই রিসার্চ যেটা স্টাডি করলো সোলার রোটেশনে, যেগুলো মেইনলি সানস্পট
সানস্পটগুলোকে আইডেন্টিফাই করা হলো এবং বলল যে এই সান রোটেটস মোর কুইকলি অ্যাট ইটস ইকুয়েটর দ্যান ইটস পোলস। ওকে, অ্যান্ড দ্য সানের রোটেশন পিরিয়ড হলো 24.47 days at the equator and the almost 38 days at the poles। আর যদি অ্যাভারেজ রোটেশন দেখি তাহলে 28 days। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি যে কোনো পরবর্তীকালে পরীক্ষা দাও না কেন, যদি ইউপিএসসিও দিতে চাও সেটাও খুব কিন্তু এগুলো খুব কাজে লাগে। ঠিক আছে, যে অ্যাভারেজ হচ্ছে সানের হচ্ছে রোটেশনটা কি, সেটা হচ্ছে কিন্তু 28 days। এগুলো কিন্তু ইনফরমেশনগুলো খুব কাজে লাগে। তো এটা একটা স্টাডি হয়েছিল, ইনফরমেশনগুলো নিউজে এসেছিল, সেটার জন্য আমি তোমাদেরকে দিলাম যাতে তোমাদের কিছু হেল্প হয়। ওকে, আচ্ছা, এরপর দেখো আর একটা আমি তুলে ধরেছি, সেটা হচ্ছে এটা একটা খুব রিসেন্ট কনসেপ্ট, সেটা স্লোয়িং দ্য গালফ স্ট্রিম কারেন্টস। এই যে গালফ স্ট্রিম, এই গালফ স্ট্রিমটাকে আগে একটু জেনে নিই, তারপর যে কি রিসেন্ট ইস্যুটা যেটা নিয়ে আমরা পড়তে হবে সেটা বলছি। প্রথমে দেখো এই গালফ স্ট্রিম যেটা টুগেদার উইথ ইটস নর্দার্ন এক্সটেনশন অফ নর্থ আটলান্টিক ড্রিফট ইজ আ ওয়ার্ম অ্যান্ড সুইফট আটলান্টিক ওশান কারেন্ট। মেইনলি দেখো আমাদের যেমন এয়ার কারেন্টস রয়েছে তেমন ওশান কারেন্টসও রয়েছে। এয়ারও যেমন একটা কনভেকশন কারেন্ট চলে, ওশানও কনভেকশন কারেন্ট চলে। কিরকম দেখো এই জায়গাটা যদি একটু ভালো করে খেয়াল করো, মেইনলি ওশানে যেটা হয় যে ওশানে হচ্ছে ওয়ার্ম হচ্ছে কারেন্টস এবং কোল্ড কারেন্টস থাকে। ওয়ার্ম কারেন্টস হচ্ছে ইকুয়েটর, সেখানে সব থেকে বেশি টেম্পারেচার পায়, তাই সেখান থেকে যে কারেন্টসটা ফ্লো করে সেটা ওয়ার্ম কারেন্টস। ওয়ার্ম কারেন্টস যেহেতু হচ্ছে কি বলেছি বারবার, টেম্পারেচার বেশি মানে লাইট হয়ে যায়, তাই ওয়ার্ম কারেন্টস হচ্ছে ওয়াটার সারফেসে, ওয়ার্ম কারেন্টস হচ্ছে ওয়াটার সারফেসের উপর দিয়ে হচ্ছে মুভ করে ওয়ার্ম কারেন্টস। আর কোল্ড কারেন্টস কি করে, কোল্ড কারেন্টস হচ্ছে যেহেতু কোল্ড কারেন্টস কোথা থেকে আসে একেবারে বুঝতেই পারছো, কোনো নর্দার্ন হেমিস্ফিয়ার যদি দেখি তাহলে আর্কটিক রিজিয়ন গ্রিনল্যান্ডের আশপাশ দিয়ে, যদি সাদার্ন হেমিস্ফিয়ার দেখি আন্টার্কটিকা রিজিয়ন আশপাশ দিয়ে আসবে, মানে যেখানে ঠান্ডা হচ্ছে সেখান দিয়ে কোল্ড কারেন্ট আসবে। তো কোল্ড কারেন্টস যেহেতু হচ্ছে হেভি হয় তাই জন্য কিন্তু ওশানের বটম দিয়ে তারা কিন্তু মুভ করে। তাহলে কি বললাম, ওয়ার্ম কারেন্টস হচ্ছে ওশান সারফেস দিয়ে মুভ করে, এটা হচ্ছে ওয়ার্ম কারেন্টস যেটা কিনা ওশান সারফেস দিয়ে মুভ করছে, আর কোল্ড কারেন্টস হচ্ছে ওশান বটম অফ দ্য ওশান দিয়ে মুভ করে। ঠিক আছে, এই যে যেটা সার্কুলারি, যেটা কিনা ওয়ার্ম কারেন্টস চাইছে কোল্ডের দিকে মুভ করছে, কোল্ড চাইছে ওয়ার্মের দিকে হচ্ছে মুভ করতে, যার ফলে তো চারিদিকে টেম্পারেচারটা একই থাকে। নইলে তো দেখা যেত ইকুয়েটর এতই টেম্পারেচার বেশি হতো, ওখানে কোনো মানুষের বসবাস, মানুষ কেন কোনো জীবজগতের বসবাসের কোনো উপযোগী হতো না। তেমনই হতে পারে আর্কটিক রিজিয়ন বা গ্রিনল্যান্ড, বা হচ্ছে আরও যদি আমরা সাদার্ন দিকে যাই আন্টার্কটিকা রিজিয়ন, সেখানেও কোনো প্রাণীর কোনো বসবাসে কিন্তু উপযোগী হতো না। কিন্তু যেহেতু এই সার্কুলেশনটা হয়, ওশান ওয়াটার সার্কুলেশনটা হয়, সেই কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় হিট ব্যালেন্সটা হয়ে থাকে, ওশান ওয়াটারের হিট ব্যালেন্সটা হয়ে থাকে। ঠিক আছে, এরকমই দেখো গালফ স্ট্রিমও দেখো ইকুয়েটর থেকে, এই যে রেড কালার দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গালফ স্ট্রিম, এটা হচ্ছে ওয়ার্ম ওশান কারেন্ট। এটা ইকুয়েটর থেকে কিন্তু ওয়ার্ম ওশান কারেন্টটা দেখতে পাচ্ছ নর্দার্ন আমেরিকা দিয়ে মুভ করছে একেবারে টুয়ার্ডস দ্য গ্রিনল্যান্ড, মানে একেবারে নর্দার্ন হচ্ছে হেমিস্ফিয়ার, নর্দার্ন পোলের দিকে সে মুভ করছে। যেহেতু বললাম ওয়ার্ম কারেন্টস, তাই হচ্ছে কিন্তু ওশান সারফেস দিয়েও মুভ করতে থাকে। এটা হচ্ছে কিন্তু গালফ কারেন্ট কি সেটা হচ্ছে জানলাম। এবার ঘটনাটা কি, রিসেন্টটা কি ইস্যু তৈরি হচ্ছে সেটা একটু দেখি। রিসেন্ট একটা স্টাডি বলছে এই যে ওয়ার্ম কারেন্ট সেটা নাকি তার স্পিডটা নাকি স্লো হয়ে যাচ্ছে, তার যে স্পিডটা স্লো হয়ে যাচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে এই যে তার যে স্পিডটা ছিল প্রায় এই 1000 ইয়ার পিরিয়ডে কিন্তু এরকম এত স্লো সেটা দেখা যায়নি, এতটাই স্লো স্পিডে মুভ করছে। এবার স্লো স্পিডে মুভ করলে ঘটনাটা কি হবে দেখো, যত ওয়ার্ম ওশান কারেন্ট কি করছে পোলারের দিকে যাচ্ছে, মানে যেখানে কিনা হচ্ছে গ্রিনল্যান্ড এসব জায়গায় কিন্তু একদম বরফাবৃত অঞ্চল, তার পাশে যখন মুভ করছে তখন কি হচ্ছে বরফগুলোকে মেল্ট করে দিচ্ছে, তাই তো আইসগুলোকে মেল্ট করে দিচ্ছে, ওয়ার্ম ওশান কারেন্ট গিয়ে পৌঁছে। যে ঘটনাটা হচ্ছে দেখো, ইনক্রিজ দ্য রেইনফল অ্যান্ড মেল্টিং অফ গ্রিনল্যান্ড আইস শিট। যত স্লো মুভ করবে ওয়ার্ম ওশান কারেন্ট কোনো একটা বরফের পাশ দিয়ে, সে তত বেশি করে কিন্তু তাকে মেল্ট করতে সাহায্য করবে। আর যত স্পিড সে মুভ করে চলে যাবে কিছুটা মেল্ট হবে, কিন্তু বেশিরভাগটা মেল্ট হবে না। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু একটা রিসেন্টলি স্টাডি দেখা যাচ্ছে যেহেতু গালফ স্ট্রিমের স্পিডটা অনেক স্লো হয়ে গেছে, তাই জন্য এর
যে অঞ্চলের পাশ দিয়ে গালফ স্ট্রিমটা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে রুটটা, গ্রিনল্যান্ড এখানে, আইসল্যান্ড এখানে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু আশপাশে যে আইস শিটগুলো ছিল সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে মেল্ট হয়ে যাচ্ছে, খুব দ্রুত মেল্ট হচ্ছে। ওকে, তো এটাও একটা কিন্তু খুব কারেন্ট হচ্ছে একটা ইস্যু এসছে, সেটা তোমাদের সামনে, এবং এটা জিওগ্রাফি রিলেটেড বলে তোমাদেরকে বোঝালাম। তোমরা পরবর্তীকালে যখন হচ্ছে ক্লাস পড়বে তখন সেখানে কিন্তু ওশেন মরফোলজির সময় তখন এগুলো আরো ভালো করে জানতে পারবে, যে এই যে ওশেন কারেন্টস বা এই যে ওশেন সার্কুলেশন অফ ওয়াটার সেগুলো আরো ভালো করে জানবে। ওকে, চলো এরপর দেখো এই আরেকটা টপিক যেটা কিনা হচ্ছে আমাদের নিউজে এসেছিল এবং সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আসলো কি একটা ঘোড়ামারা আইল্যান্ড। এই আইল্যান্ডটা কি? এই আইল্যান্ডটা হচ্ছে সুন্দরবন রিজিয়নে, ছবিটা পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। যে আইল্যান্ডটা একদম ছোট্ট আইল্যান্ড, অনলি 5000 হচ্ছে টোটাল পপুলেশনস রয়েছে। বুঝতে পারছো 5000 টোটাল পপুলেশন মানে খুব ছোট একটা আইল্যান্ড। তাহলে আমাদের হট করে জানতে হচ্ছে কেন, বা এটা নিউজে আসলো কেন? তার কারণ হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ডটা, যেটা কিনা আমি বললাম সুন্দরবন ডেল্টা বে অফ বেঙ্গলে রয়েছে, এটা রাইজিং অফ সি লেভেলসের জন্য কিন্তু সয়েল ইরোশন হচ্ছে এবং অ্যাডভার্স ক্লাইমেটিক চেঞ্জের ফলে, তার ফলে কি হচ্ছে ওই ঘোড়ামারা আইল্যান্ডটা কিন্তু এখন পুরো সাবমার্জড হয়ে যাচ্ছে আন্ডার দ্য ওয়াটার, রাইজিং অফ সি লেভেলের ফলে। এই ঘটনা তো ঘটছেই, তার পাশাপাশি ওখানকার যে ইনহ্যাবিটেন্টসগুলো ছিল তারা কিন্তু আর একটা জায়গায় মাইগ্রেটেড হচ্ছে। তো এই বিষয়টা এখন খুব মানে নিউজে এসছে এবং খুব এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়, কারণ এটা একটা কিন্তু এনভায়রনমেন্টাল রেফিউজি বলা হয়। রেফিউজি অনেক রকমের হয়, আমাদের রেফিউজি শব্দটা মনে আসলে সে পার্টিশন অফ ইন্ডিয়ার কথা মনে পড়ে, তখনই আমাদের মাথায় রেফিউজিটা আসে। ওটা যেমন একটা পলিটিক্যাল রেফিউজি ছিল, এক্ষেত্রেও কিন্তু এই ক্লাইমেটিক হ্যাজার্ডের ফলে কিন্তু এরাও একটা জায়গায় কিন্তু বাধ্য হয়ে শিফট হতে হচ্ছে, কারণ তাদের আদি বাসভূমি কিন্তু জলের তলায় নিচে চলে যাচ্ছে বলে, তাই এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল রেফিউজিস। ওকে, তো এই বিষয়টাও কিন্তু নিউজে রিসেন্ট এবং এসেছে, এটার বিষয় নিয়ে আলোচনা চলছে, তাই তোমাদের সামনে এটা তুলে ধরলাম। ওকে, নেক্সট দেখো আরেকটা আমি জিনিস দিয়েছি, সেটা হচ্ছে এই ক্লাইমেটিক ডেটা সার্ভিস পোর্টাল। সেটা কি? এটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে সেলিব্রেট হয় কবে? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে অন 23rd মার্চ। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে অন 23rd মার্চ। এটা কিন্তু যে কোনো হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেজ বলে আমাদের যে কারেন্ট বা স্ট্যাটিক জিকে যদি বলে থাকো সেগুলো যদি পড়তে হয়, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এবার 2021 সালে না থিমটা কি ছিল? দ্য ওশেন আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। দ্য ওশেন আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। ওকে, the climatic data service portal of IMD was also inaugurated on this occasion. কি অকেশনে কি তিনি ইনঅগ্রেট করলেন? একটা রিয়েল টাইম মনিটরিং অফ ওয়েদার অবজারভেশন রেকর্ডেড বাই দ্য IMD অবজারভেটরিজ। একটা রিয়েল টাইম মনিটরিং অফ ওয়েদার। এই যে তোমরা এখন ফোনেই হচ্ছে তোমরা কিন্তু এখন মোটামুটি এই মুহূর্তে কীরকম উইন্ড প্রেশার চলছে, এখন টেম্পারেচারটা কীরকম, এই যে যাবতীয়গুলো, উইন্ড ডিরেকশনটা কোন দিকে, সেগুলো কিন্তু এখন আমরা জানতে পেরে যাচ্ছি। সেগুলো কিন্তু এই সবই কিন্তু এদের সহায়তায়। ঠিক আছে, একটা অনলাইন অ্যাক্সেস দেওয়া হলো টু মেট্রোলজিক্যাল ডেটা থ্রু দ্য ডেটা সাপ্লাই পোর্টাল দিয়ে, অ্যান্ড ফ্রি ডাউনলোড ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে ফর দ্য গ্রিডেড টেম্পারেচার রেনফল ডেটা অফ ইন্ডিয়া। এই সবগুলো আমরা পেতে পারবো। ওকে, তো এটাও একটা রিসেন্ট খুব, এখানে আমরা অনেক কিছু ইনফরমেশন পেলাম। একটা ঠিকই থিম ছিল আমাদের এই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডেতে, ছিল দ্য ওশেন আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। কবে পালিত হয়? 23rd মার্চ। ওকে, চলো নেক্সট দেখো এই বিষয়টা। দেখো তোমাদের কিন্তু খুব নিউজে এটা চর্চা হয়েছে, তাই এটা তোমাদের কিন্তু মাথায় রয়েছে। এটা কি? সুয়েজ ক্যানাল ব্লকেজ। সুয়েজ ক্যানাল ব্লকেজটাও কেন আমি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্সে ফেললাম, তার কারণ খুব ইম্পর্টেন্ট এটা, কারণ জিওগ্রাফি মানে শুধু তো ফিজিক্যাল নয়, তার তো ইকোনমিক জিওগ্রাফি পোর্শনটাও রয়েছে। ঠিক আছে, তাকে দেখিনি ব্যাপারটাকে কি। এই যে দ্য 193 কিলোমিটার লং সুয়েজ ক্যানেল অ্যাক্রস দ্য ইজিপ্টস isthmus of Suez connects the Mediterranean Sea in the north and Red Sea in the south. এই যে ওয়ার্ডটা আমি ইউজ করলাম ইসমাস বলে, এই জিনিসটা কি? ইসমাস হচ্ছে একটা ন্যারো হচ্ছে একটা ল্যান্ড যেটা কিনা কানেক্ট করে টু দ্য লার্জার ল্যান্ডমাস অর এরিয়া। এক্ষেত্রে
ক্ষেত্রে কেন ইউজ হলো টু দ্য লার্জার? দেখো এখানে দেখতে পাচ্ছ একটা আফ্রিকা, এখানে হচ্ছে এশিয়া, এর মাঝখানে কিন্তু এই ইসমাস অফ সুয়েজ বলা হয়। ওকে, এবার দেখো এই ইসমাস আর স্ট্রেটের মধ্যে দুটো ডিফারেন্স রয়েছে। ইসমাস এখানে দেখো, এদিকে দেখো রেড সি দেখতে পেলে, এদিকে মেডিটেরিয়ান সি কানেক্ট হচ্ছে। ওকে, এই ইসমাস আর স্ট্রেটের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স। স্ট্রেটস কি হয়, একটা ন্যারো হচ্ছে টিপিক্যালি নেভিগেবল একটা ওয়াটারওয়ে দ্যাট কানেক্টস দ্য টু লার্জার বডিজ অফ ওয়াটার বডি। ঠিক আছে, লার্জার বডিজ অফ ওয়াটার মানে স্ট্রেটে হচ্ছে দুটো লার্জার বডি অফ ওয়াটারটাকে কানেক্ট করছে একটা ন্যারো ওয়াটারওয়ে, আর ইসমাস কি করছে, একটা ন্যারো পাথওয়ে, এটাও কিন্তু একটা ল্যান্ডই কিন্তু, যেটা টু লার্জার বডিজ অফ ল্যান্ড সেটাকে কানেক্ট করছে। ক্লিয়ার? এবার দেখো এই ক্যানেল কি করে, দেখো এই ক্যানেল অফার্স আ মোর ডাইরেক্ট রুট বিটুইন দ্য নর্থ আটলান্টিক অ্যান্ড নর্দার্ন ইন্ডিয়ান ওশান। আমি যদি নর্থ ইন্ডিয়ান ওশান মানে আমি যদি ইন্ডিয়ান ওশান এখন যদি নর্থ আটলান্টিকে আমি যদি যাই, আমার এটা হলো না ইজি হবে, নাহলে সে অনেকটা সে ঘুরে, আগে যেমন এই ভাস্কো ডা গামা যেভাবে এসেছিল, অনেক যদি আমরা ইতিহাস পড়ে দেখি আগেকার দিনে এক্সপ্লোরার যারা এসেছিল, ঠিক আছে, কি করলো ভায়া দ্য মেডিটেরিয়ান অ্যান্ড রেড সি দিয়ে ওরা কিন্তু ডিরেক্ট ওরা ইউজ করতে পারে। এবার এই মোটামুটি দেখা যাচ্ছে যে 2020 সালে প্রায় 19,000 শিপ কিন্তু পাস্ট হয় সুয়েজ ক্যানাল দিয়ে। কারণ সুয়েজ ক্যানালের থ্রু দিয়ে কিন্তু আমাদের এই যে পুরো দেখতেই পাচ্ছ যে একদম নর্থ আটলান্টিক যদি ওশান রুটটা দেখে সব থেকে বিজিয়েস্ট রুট যদি কমার্শিয়াল দেখি, তো ওখানে তো বেশি উপর চাপ পড়ে যাচ্ছে। তো আমরা যদি এর উপর দিয়ে যাই তাহলে কিন্তু এই এশিয়ার দিকের সাথে খুব তাড়াতাড়ি দ্রুত কানেক্ট করা যায়। ওকে, তাহলে ইন্ডিয়ার উপর কি এফেক্ট ফেললো এই জিনিসটা, তো কি মানে বাইরের দেশে, তাহলে আমাদের ইন্ডিয়ার উপর কি এফেক্ট ফেলেছে সেটা একটু দেখি। ইন্ডিয়া দেখো এই ব্লকেজ হওয়ার পর কিন্তু পুরো ওয়ার্ল্ডে কিন্তু অল মার্কেটের উপর কিন্তু হিট হয়, তাই তো, এবং এই ইজিপ্ট কিন্তু ডিপেন্ডস হেভিলি অন দ্য রেভিনিউজ ফ্রম দিস ক্যানাল ইজিপ্টের জন্য। এছাড়া ইন্ডিয়ার প্রায় $200 বিলিয়ন যেটা ট্রেড ফ্লোস, যেটা কিনা ইউরোপ, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার সাথে হয়, সেটা ব্লকেজের ফলে কিন্তু বেশ একটা ওদের প্রভাব পড়ে তার ট্রেডের মধ্যে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন এই সুয়েজ ক্যানাল ব্লকেজটা হয়েছিল ঘটনাটা, তার বিষয় ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু ইনফরমেশন দিলাম, সেগুলো জেনে নাও। ওকে, চলো নেক্সট দেখি আর কি আছে। নেক্সট হচ্ছে দেখো আর একটা আমি টপিক পেয়েছি, সেটা হচ্ছে এই ওমান গট রিভার। এই ওমান গট রিভার কনসিডার দ্য ইন্ডিয়াস ক্লিয়ারেস্ট হচ্ছে রিভার উইচ ফ্লোজ থ্রু দ্য ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়া। ওকে, প্রায় 210 মিলিয়ন ওয়াট হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট হ্যাজ বিন প্রপোজড। Okay, and this dam is proposed on the upstream of the river Umangat in the western Jaintia Hill district of Meghalaya. এটা একটা রিসেন্ট একটা এই রিভারটার উপর আলোচনা চলছে এবং সেটা কোথায় অবস্থিত, মেঘালয়তে অবস্থিত। আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো আর কি আছে দেখি। এখানে আরেকটা দেখো জিনিস ঘটেছে যেটা কিনা খুব জিওগ্রাফি রিলেটেড, কারণ এই যে ইন্ডিয়ার সিসমিক জোন, এই বিষয়গুলো তোমরা পড়বে যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট, যখন আমি টপিকগুলো পড়াবো আমি বলবো। মেইন কি ঘটনাটা ঘটেছে দেখো, একটা আনফ্যামিলিয়ার লাইনমেন্ট অ্যামং দ্য আসাম আর্থকুয়েক ফ্যাক্টরস। মেইনলি কি একটা আনফ্যামিলিয়ার হচ্ছে যেটাকে বলা হয় লিনিয়ামেন্ট ইজ অ্যামং দ্য ফ্যাক্টরস বিহাইন্ড দ্য ফ্রিকুয়েন্ট আর্থকুয়েক ইন দ্য নর্দার্ন আসাম শোনিতপুর এরিয়া। এ দেখো শোনিতপুর, এটা হচ্ছে দেখতে পাচ্ছ আসামের ম্যাপ, এটা হচ্ছে শোনিতপুর হচ্ছে জায়গাটা। ওকে, এবার জিনিসটা এখানে কি হয়েছে দেখো, শোনিতপুর ওয়াজ দ্য এপিসেন্টার অফ দ্য হিউজ 6.4 হচ্ছে কিন্তু আর্থকোয়েক হয়েছিল আফটার দ্য 33 ইয়ার্স বিকজ অফ দ্য টেকটনিক কমপ্লেক্সিটি। এবার কেন হয়েছিল? According to the Geological Survey of India, Sonitpur district lies within the tectonically যদি দেখি একটা complex triangular area bounded by the east-west trending Atharkhat fault। কারণ ওই যে রিজিয়নটা দেখা যাচ্ছে অনেক ফল্ট রিজিয়ন রয়েছে, ফুটহিলস অফ হিমালয়াসের নিচে রয়েছে, ঠিক আছে, কপিলি একটা ফল্ট রয়েছে। তো এই লিনিয়ামেন্টটা কি? এটা লিনিয়ামেন্ট হচ্ছে একটা লিনিয়ার ফিচার ইন আ ল্যান্ডস্কেপ যেটা ডিক্টেটেড করে বাই আন্ডারলাইং জিওলজিক্যাল স্ট্রাকচার সাচ অ্যাজ ফল্ট। ফল্ট মানে কি? যখন ডিসপ্লেসমেন্ট অফ দ্য রক বা ডিসপ্লেসমেন্ট অফ দ্য ল্যান্ড যখন এরকম রয়েছে, যখন ডিসপ্লেসমেন্ট হলো, এই যে লাইনটা তো ফল্ট লাইন, ঠিক আছে, ওটা লিনিয়ামেন্ট লাইন, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ঘটেছে ওখানে এবং সেই কারণে কিন্তু আর্থকোয়েকটা হয়েছে এবং আর্থকোয়েকে কিন্তু ভালো ম্যাগনিটিউড ছিল প্রায় 6.4। ওকে,
এবার দেখো মোটামুটি এখানে বলা যাচ্ছে যে নর্থ ইস্ট হচ্ছে, যদি ইন্ডিয়াটা দেখি তাহলে কিন্তু প্রায় সিসমিক জোন 5 বলা হয়। সিসমিক জোন 5 মানে কি, যেটা কিনা হাই ভালনারেবিলিটি জোন। তাহলে সিসমিক জোন 5 যখন বলেছে, আমাকে বাকিগুলো একটু ছোট্ট করে ম্যাপে দেখে নিই। ম্যাপে দেখো এই যে সিসমিক জোন 2, 3, 4, 5 আমি দেখিয়েছি। 5 মানে একেবারে ডার্কেস্ট যে কালারগুলো, মানে দেখো এই গুজরাটের জায়গাটা, এই যে হিমালয়ের যে ছোট ছোট বেল্টগুলো, একদম পুরো নর্থ ইস্টার্ন পুরো যেই জায়গাটা স্টেটসগুলো, পুরো জোন 5 যেটা হাই সিসমিক জোন এরিয়া এবং হাই ভালনারেবিলিটি রিজিয়ন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা যখন হচ্ছে ডিজাস্টার ম্যাপ মানে পড়াবো বা ডিজাস্টার যখন ইন্ডিয়ার ডিজাস্টার সিস্টেমটা পড়াবো, ঠিক তখনই দেবে আরো ডিটেলস আমরা প্রত্যেকটা আলোচনা করব। ওকে, এরপর দেখো আর কি এসছে। এটাও একটা খুব রিসেন্ট, মানে আমাদের 2021 সালে ঘটনাটা ঘটেছে এবং সেটা আমরা জানি যারা কিনা আমরা এই বে অফ বেঙ্গলে, মানে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে এবং উড়িষ্যা যারা থাকেও তারা তোমরা জানো যে সাইক্লোন ইয়াস এসছিল, তাই তো? মোটামুটি ধরা হয় যে সাইক্লোনটা মোটামুটি এক্সপেক্ট করেছিল ল্যান্ডফলটা, যেটা কিনা উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে, এবং সেটা এসছিল মে মাসে 2021 সালে। এখান থেকে আমরা কি পড়বো, দ্য সাইক্লোন ইয়াস কে দিয়েছিল নামটা? দিস নেম ইজ গিভেন বাই ওমান। ওমান হচ্ছে একটা কান্ট্রি, সেটা দিয়েছিল, যার মানেটা কি ইয়াসে? ওমান হচ্ছে ফ্লাওয়ারিং জেসমিন, জেসমিন হচ্ছে মানে। এবার মোটামুটি দেখা যাচ্ছে যে সুন্দরবন রিজিয়নে কিন্তু তোমরা যদি কোয়েশ্চেন সার্ডি করো মানে WBCS এ, সেক্ষেত্রে দেখো রিসেন্ট প্রিলিমের যে একটা প্রশ্ন এসেছিল, সেখানে কিন্তু একটা সাইক্লোন থেকে একটা প্রশ্ন এসেছিল, এবং কিন্তু সাইক্লোন মানে রিসেন্ট সাইক্লোন দেয়নি, আগামী 2-3-4 বছর তখন কিন্তু একটা স্টাডি করে যাবে। 2-3-4 বছরে মানে প্রিভিয়াস যেগুলো আসছে সাইক্লোনগুলো ঘটেছে তার নামগুলো পড়ে যাবে, সেখান থেকে কিন্তু একটা এসেছিল। দেখো মোটামুটি দেখা যাচ্ছে সুন্দরবনে কিন্তু বেশিরভাগ ড্যামেজ হচ্ছে সিভিয়ার হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনস দ্বারা। মোটামুটি 4টে আমি ট্রপিক্যাল সাইক্লোনস এখানে দিয়েছি, যেমন ফানি হয়েছিল 2019 সালে মে মাসে, বুলবুল এসেছিল নভেম্বর 2019 সালে, এছাড়া আমফান এসেছিল মে 2020, ইয়াস আসলো মে 2021 সালে। ঠিক আছে, মোটামুটি দেখো প্রত্যেকটা দেখো মে মাসগুলোতে কিন্তু হিট করে বেশি। ঠিক আছে, যখন আমি ক্লাইমেট অফ ইন্ডিয়া পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম। ওকে, এই হচ্ছে কিনা আমাদের ইউএসের হচ্ছে ট্র্যাকটা, এই যে ট্র্যাক দেখতে পাচ্ছ। ওকে, ইউএসের ট্র্যাকটা দেখানো হয়েছে। তো ইয়াস হচ্ছে এখান থেকে কিন্তু আমরা নামটা কোন কান্ট্রি দিয়ে সেটা জানবো, কবে হয়েছিল সেটাও জানবো, এবং কোথায় হিট করেছে সেটাও জানবো। এছাড়া সুন্দরবনে বাকি যে 4টে মোটামুটি ইম্পর্টেন্ট যে সাইক্লোনসগুলো আমাদের এফেক্ট ফেলেছে তাদের নামগুলো জেনে রাখবো। ওকে, এরপর দেখো আরেকটা যেটা কিনা আমাদের বে অফ বেঙ্গলে নয়, আরবিয়ান সিতে হচ্ছে সাইক্লোনটা আসে, যেটাকে বলা হয় টাকটি বা টকটি। টাকটি বা টাকটি ফর্মড ইন দ্য আরবিয়ান সি। এই সাইক্লোনটা হচ্ছে মেইনলি কিন্তু হিট করেছিল একটা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন ক্যাটাগরিতে পড়েছিল এবং হিট করেছিল গুজরাটে। গুজরাটে প্রায় 23 বছরের মধ্যে সব থেকে ভয়ানক যদি ঝড়টা হয় সেটা হচ্ছে সাইক্লোনটা এসেছিল। এর মানে হচ্ছে গেকো, যেটা বার্মিজ ল্যাঙ্গুয়েজে which is highly হচ্ছে ভোকাল, হচ্ছে একটা লিজার্ড নাম বলা হয়, লিজার্ড মিনিং, অ্যান্ড দ্য মায়ানমার হ্যাজ নেম দিস সাইক্লোন, যেটাকে বলা টকটি। মায়ানমার হচ্ছে নাম দিয়েছিল, কে দিয়েছিল? মায়ানমার। ওকে, মোটামুটি দেখো তাহলে আমি এখানে দেখিয়েছি একটা এই টকটির যেই পাতটা, সাইক্লোন পাতটা, সেটা দেখিয়েছি যে কিভাবে ওরা হিট করেছে। এটা একটা দেখালাম, এটাও খুব ইম্পর্টেন্ট, কোথায় হিট করেছে পড়বো, কে নামটা দিয়েছে সেটাও পড়বো। ওকে, চলো আরেকটা যেটা আমি রেখেছি সেটা হচ্ছে, এটাও খুব রিসেন্ট দেখবে নিউজে এসেছিল, সান হ্যালো। কেন এগুলো আমি বারবার বলছি? জিওগ্রাফি রিলেটেড খুব, কারণ এগুলো তুমি যখন জিওগ্রাফি পড়বে তখন প্রত্যেকটা কানেক্টেড। এই যে সান হ্যালো বেসিক্যালি কি দেখতে পাচ্ছ, একটা রেইনবো, রেইনবো অ্যারাউন্ড দ্য সান, রেইনবো অ্যারাউন্ড দ্য সান। এই জিনিসটা কোথায় দেখতে পাওয়া যায়? কোন ক্লাউডে দেখতে পাওয়া যায়? মেইনলি কিন্তু এই মোটামুটি আইস ক্রিস্টাল, যেটা মানে যখন কিনা লাইটটা একটা হোয়াইট লাইট যেটা পাস করে থ্রু দ্য আইস ক্রিস্টাল, যেখানে মোটামুটি সিরাস ক্লাউড, আপার লেভেল ক্লাউড, সিরাস ক্লাউডে কিন্তু এই সান হ্যালোটা দেখতে পাওয়া যায়। যখন তোমরা ক্লাইমেটোলজির মধ্যে পড়বে বিভিন্ন রকমের ক্লাউডসগুলো, লোয়ার ক্লাউডস, মিডল ক্লাউডস, আপার ক্লাউডস, এই সিরাস যেটা, সিরাসের মধ্যে কিন্তু এরকম সান হ্যালো দেখতে পাওয়া যায়। ওকে, বেঙ্গলে তো রিসেন্টলি কিন্তু এরকম একটা রিয়েল ফেনোমেনা দেখতে পাওয়া গেছে সান হ্যালো, যেটা নিউজে এসেছিল, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। ওকে, তো এই হচ্ছে কিনা আমার
পড়ালাম সেটা ফ্রম জানুয়ারি টু মে পর্যন্ত জিওগ্রাফি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। যদি তোমাদের মে মাসের পরবর্তীকালে যেই আপ টু ডিসেম্বর পর্যন্ত মানে এখন পর্যন্ত যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা ইন্টারেস্টেড কিনা এর পার্ট 2টা পেতে। কারণ এখানে আজকে আমি কিন্তু ফ্রম জানুয়ারি টু মে পর্যন্ত 2021 সালে জিওগ্রাফি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সটা বললাম। তাই পার্ট 2তে আমরা একেবারে ফ্রম জুন টু ডিসেম্বর পর্যন্ত পড়ব, কিন্তু পুরোটাই তোমাদের মতামতের উপর। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি এই সিরিজটা আমি চালু রাখবো, এবং এটা আমি এই যে সামনে 22 সাল আসছে সেখানেও কিন্তু আমি জিওগ্রাফি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সামনে তুলে ধরতে থাকবো, যদি তোমাদের সেই সাপোর্টটা থাকে। ওকে, তাহলে আজ এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। চলো, থ্যাংক ইউ।